হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 2 এর এক্সামিনেশন 3 মার্চ, আর আমরা শুরু করেছি 30 ডেজ র্যাপিড রিভিশন। আমরা আজ অ্যাকাউন্টসের ক্যাশ বুক এই টপিকটিকে কভার করব। সবার আগে আমরা দেখি যে ক্যাশ বুক কত রকমের হয়, অর্থাৎ টাইপস অফ ক্যাশ বুক। টাইপস অফ ক্যাশ বুকের মধ্যে সাধারণত দু রকমের ক্যাশ বুক তোমাদের সিলেবাসে রয়েছে। এক, সিঙ্গেল কলাম ক্যাশ বুক। সিঙ্গেল কলাম ক্যাশ বুক কাকে বলে? যে ক্যাশ বুকের মধ্যে শুধুমাত্র ক্যাশের কলামটি দেখানো হয়, অর্থাৎ নগদ টাকায়, অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড, আমরা যেটাকে কারেন্সি নোট বলে থাকি। সেই কারেন্সি নোটের মধ্যে যে সমস্ত ট্রানজাকশনসগুলো ঘটছে, সেই ট্রানজাকশনসগুলোকে আমরা যে বইতে আমরা হিসাবটা দেখাই, সেই ধরনের ক্যাশ বুককে আমরা বলবো সিঙ্গেল কলাম ক্যাশ বুক। এবং আমাদের আরেকটা যেটা শিখতে হবে সেটি হলো ডবল কলাম ক্যাশ বুক। ডবল কলাম ক্যাশ বুক কাকে বলে? যে ক্যাশ বুকের মধ্যে আমরা ক্যাশের কলাম এবং ব্যাংক ট্রানজাকশনগুলিকেও লিখবো, সেগুলোকে বলবো আমরা ক্যাশ অ্যান্ড ব্যাংকের কলাম নিয়ে ডবল কলাম ক্যাশ বুক। অর্থাৎ যদি বলি সিঙ্গেল কলাম ক্যাশ বুক, আমরা শুধুমাত্র ক্যাশের কলাম করব, আর ডবল কলাম ক্যাশ বুক আমরা সেখানে ক্যাশ অ্যান্ড ব্যাংকের কলাম করব। আর তারপরে আমরা একটা স্পেশাল ধরনের ক্যাশবুক শিখবো, সেটা হচ্ছে পেটি ক্যাশবুক। পেটি ক্যাশবুক নিয়ে আমরা একটু পরে ডিসকাশন করছি। সবার আগে আমরা দেখে নিই রুলস অফ ক্যাশবুক, অর্থাৎ ক্যাশবুক বানাতে গেলে কি কি জিনিসগুলো মাথায় রাখতে হয়। এক, সবার প্রথম, ক্যাশ অথবা ব্যাংক যদি আমার ইনক্রিজ করে, অর্থাৎ ধরো কেউ আমাকে 500 টাকা দিল, তাহলে আমার কাছে ক্যাশ বেড়ে গেল। অথবা কেউ ধরো আমার ব্যাংকে 1000 টাকা জমা দিল, তাহলে আমার ব্যাংক বেড়ে গেল। তাহলে আমার ক্যাশ যদি বেড়ে যায় অথবা ব্যাংক যদি বেড়ে যায়, তাহলে সেই ট্রানজাকশনগুলিকে আমরা ক্যাশ বুকের মধ্যে ডেবিট করব। অর্থাৎ ক্যাশ হচ্ছে আমরা একটা অ্যাসেট, তাই অ্যাসেট বেড়ে গেল, আমরা ডেবিট করছি। তারপরে ক্যাশ অথবা ব্যাংক যদি ডিক্রিজ করে, তাহলে আমরা ক্যাশ বুকের মধ্যে ক্রেডিট করব। আর সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো কোনো ট্রানজ্যাকশানে যদি ক্যাশ অথবা ব্যাংক ইনভলভ না থাকে, অর্থাৎ ক্যাশও নেই ব্যাংকও নেই, অর্থাৎ সেটি হচ্ছে আমার ধারের ট্রানজ্যাকশন, সেই ধরনের ট্রানজ্যাকশনসগুলিকে আমরা ক্যাশ বুকে লিখবো না। বোঝা গেছে? এরপর আমরা আজকে সিঙ্গেল কলাম ক্যাশ বুকের প্রথম অঙ্কটা করব। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অফ মিস্টার সরকার প্রিপেয়ার এ সিঙ্গেল কলাম ক্যাশ বুক। অর্থাৎ আমার একটাই কলাম হবে যেখানে শুধুমাত্র ক্যাশের কলাম হবে। এরপরে বিভিন্ন ট্রানজাকশনসগুলিকে আমাদের দেওয়া রয়েছে, এই ট্রানজাকশনসগুলিকে আমরা দেখব আর ক্যাশ বুকের মধ্যে পোস্টিং করব। সবার আগে আমরা দেখে নিই যে ক্যাশ বুকটা দেখতে কেমন হয়। ক্যাশ বুকের উপরে আমাদেরকে আগে লিখতে হবে ইন দি বুকস অফ, আমরা যার বই করছি মিস্টার সরকার। নিচে লিখব ক্যাশ বুক, ব্র্যাকেটে লিখে দেব সিঙ্গেল কলাম। ওকে, এবার ক্যাশ বুকে দেখো ডেবিট দিক, ক্রেডিট দিক, একটা ডেটের কলাম, পার্টিকুলার্স, ভিএন অর্থাৎ ভাউচার নাম্বার। যে ট্রানজাকশনসগুলো হচ্ছে তার একটা বিল নাম্বার থাকে, সেই বিলের নাম্বারগুলো আমরা ভাউচার নাম্বার এই কলামের মধ্যে লিখে থাকি। এটা আমাদের বাস্তবে যখন কোনো কোম্পানি বা কোনো বিজনেসের কোনো অ্যাকাউন্টেন্ট ক্যাশবুক বানায় তখন এটি কাজে লাগে। আমাদের এক্সামে নর্মালি এই কলামটা পুরো ফাঁকাই থাকবে। তারপরে লেজার ফোলিও, তারপরে আমরা করব ক্যাশের কলাম, তারপরে ডেট, আবার পার্টিকুলার্স, ভিএন, লেজার ফোলিও, ক্যাশ। অর্থাৎ এটা আমার সিঙ্গেল কলাম ক্যাশ বুক। তাই দেখো দুই পাশে শুধুমাত্র ক্যাশের কলামটা আমরা কেটেছি, অর্থাৎ একটাই অ্যামাউন্টের কলাম রয়েছে। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো এই যে ট্রানজাকশনসগুলো দেওয়া রয়েছে, এই ট্রানজাকশনসগুলোকে একটা একটা করে দেখা আর ক্যাশ বুকের মধ্যে পোস্টিং করা। আর মাথায় কি রাখবো? যদি ক্যাশ বা ব্যাংকের ট্রানজাকশনস না হয়, অর্থাৎ ধারের ট্রানজাকশনস হয়, সেগুলোকে আমরা ক্যাশ বুকে দেখাবো না। তো সবার আগে দেখি কি রয়েছে। সবার আগে বলছে এপ্রিল 2024-এর, অর্থাৎ এপ্রিল 2024 এই মাসের বিভিন্ন ডেটসের আমার ট্রানজাকশনসগুলো দেওয়া রয়েছে। প্রথম 1 তারিখ, ক্যাশ ইন হ্যান্ড 4500 টাকা, অর্থাৎ এই মাসের শুরুতে আমার হাতে 4500 টাকা ব্যালেন্স রয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ওপেনিং ব্যালেন্স। অর্থাৎ ক্যাশ বুকে আমরা ওপেনিং ব্যালেন্স দেখাবো, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে,
আমরা জানি ক্যাশ অ্যাকাউন্ট আমার সম্পত্তি, অ্যাসেট, আর যে কোনো সম্পত্তির ওপেনিং ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হয়ে থাকে। তাহলে ক্যাশ ইন হ্যান্ড কত? 1 তারিখ এপ্রিল 2024, তার নিচে 1 তারিখ। 1 তারিখে ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিডি। আমরা জানি ওপেনিং ব্যালেন্স লেজার অ্যাকাউন্টে বিডি বলে লিখতে হয়। এরপর কত টাকা? 4,500 টাকা। ওকে, তারপর আমার কি বলেছে? ব্রড গুডস 2,900 টাকা। 2,900 টাকা দিয়ে আমরা গুডস কিনেছি। আর গুডস কিনলে জানলেনটি কি হয়? গুডস কিনলে আমার পারচেস অ্যাকাউন্ট ডেবিট, এক্সপেন্সেস বাড়লো, আর উল্টো দিকে আমার কাছ থেকে টাকা চলে গেল, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টে করব ক্রেডিট। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট অর্থাৎ ক্যাশ বুকে কোন দিকে আসবে? ক্রেডিট সাইডে। কত তারিখ? এটা হচ্ছে 6 তারিখ। 6 তারিখ। তাহলে বাই পারচেস। দেখো আগে অ্যামাউন্টটা লিখি, 2,900 টাকা। দেখো আমি প্রথমে যে রুলসটা লিখেছিলাম, ক্যাশ বা ব্যাংক যদি বেড়ে যায় তাহলে করব ডেবিট, আর ক্যাশ বা ব্যাংক যদি কমে যায় তাহলে করব ক্রেডিট। দেখো প্রথম যে ট্রানজাকশনসটা ঘটলো, যে ক্যাশের ব্যালেন্স বলেছে, তাই ক্যাশের ব্যালেন্স আমরা ডেবিট সাইডেই আসছে। আর দ্বিতীয় ট্রানজাকশন দেখো, ব্রড গুডস, গুডস কিনেছি, ক্যাশ চলে গেল, অর্থাৎ ক্যাশ কমে গেল। আর একটু আগে বললাম ক্যাশ কমে গেলে ক্রেডিট হবে, আর ক্যাশ বেড়ে গেলে ডেবিট হবে। তাই আমার ক্যাশ কমে গেছে, তাই দেখো আমরা ক্রেডিট সাইডে লিখেছি 2,900 টাকা। এরপর কি বলছে? রেন্ট পেইড 1,000 টাকা। এটাও আমার খরচা, রেন্ট পেমেন্ট করেছি, তাহলে বাই রেট বলে আমরা ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে দেখাবো, অর্থাৎ ক্যাশ কমে গেল। 12 তারিখ 12 বাই রেন্ট, খরচা ক্যাশ কমে গেছে, ক্রেডিট সাইড কত টাকা? 1,000 টাকা। এরপর কি বলছে? গুডস সোল্ড, গুডস বিক্রি করেছি, আমার ইনকাম হয়েছে, টাকা আমার কাছে এসছে, অর্থাৎ ক্যাশ বেড়ে গেল, ক্যাশ বেড়ে গেলে ডেবিট সাইড। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 3,800 টাকা 12 তারিখ টু সেলস 3,800 টাকা, ক্যাশ বেড়ে গেছে। এরপর ওয়েজেস দিয়েছি, খরচা হয়েছে, ক্যাশ কমে গেছে, ক্রেডিট সাইড 19 তারিখ। সরি, গুড সোল্ড যেটা করেছি দেখো, সেটা আমার ছিল 15 তারিখ, তাই আমাকে এটা লিখতে হবে 15 তারিখ। চলো, এরপর কি বলছে? ওয়েজেস পেমেন্ট করেছি 19 তারিখ, খরচা হলো বাই ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস 1,200 টাকা, ক্যাশ কমে গেছে, ক্রেডিট সাইডে বসিয়েছি। এরপর কি বলছে? 22 তারিখ, রিসিভ ফ্রম এস বোস, এস বোসের কাছ থেকে আমরা টাকা পেয়েছি, অর্থাৎ আমার ক্যাশ বেড়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এস বোস 2,500 টাকা 22 তারিখ টু এস বোস 2,500 টাকা, ক্যাশ বেড়েছে। এরপর কি বলছে? রিসিভড কমিশন ফ্রম এ ঘোষ, এ ঘোষের কাছ থেকে আমরা কমিশন পেয়েছি, অর্থাৎ আমার ক্যাশ বাড়লো, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন 500 টাকা 24 তারিখ টু কমিশন কত টাকা? 500 টাকা, আমার ক্যাশ বেড়েছে তাই ডেবিট। এরপর কি ঘটেছে? এরপর 28 তারিখে এই ট্রানজাকশনসটাকে আমি স্টমাক দিচ্ছি, খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখো, উইথড্রিউ ক্যাশ, অর্থাৎ আমরা টাকা তুললাম ফর পার্সোনাল ইউজ। প্রশ্ন হচ্ছে কোথা থেকে টাকা তুললাম? আমরা ব্যাংক থেকে টাকা তুলি, অর্থাৎ আমার একটা কি ছিল? ব্যাংক অ্যাকাউন্ট ছিল, সেই ব্যাংক থেকে আমরা টাকা তুললাম, অর্থাৎ ব্যাংক থেকে টাকা ক্যাশ হলো। কিন্তু ব্যাংক থেকে যখনই আমরা টাকা তুলি, দেখতে হবে কি কারণের জন্য তুলেছি। দেখো 28 তারিখে বলছে পার্সোনাল ইউজের জন্য তুলেছি, অর্থাৎ মালিক বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুললো, তুলে বাড়ি নিয়ে চলে গেছে, বিজনেসে কিন্তু টাকাটা এলো না। অর্থাৎ আমার বিজনেস থেকে
মালিক টাকা তুললো এবং বাড়ি নিয়ে চলে গেল, অর্থাৎ বিজনেসের টাকা এলো না, কিন্তু বিজনেসের ক্যাশটা কিন্তু এলো না। তাই যখনই কোনো ব্যক্তি অর্থাৎ কোনো মালিক বিজনেস থেকে টাকা তুলে বাড়ি নিয়ে চলে যায় সেটাকে বলি ড্রয়িংস। আর কোথা থেকে টাকা তুললো? ব্যাংক থেকে। তাই এর জার্নাল এন্ট্রিটা অ্যাকচুয়ালি কি দাঁড়াবে? এর জার্নাল এন্ট্রিটা দাঁড়াবে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। দেখো এই ট্রানজাকশনসের মধ্যে কোথাও ক্যাশ অ্যাকাউন্ট কি আছে? এখানে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট আর রয়েছে ড্রয়িংস অ্যাকাউন্ট। তাহলে এর মধ্যে কিন্তু ক্যাশ অ্যাকাউন্টটা নেই। আর আমরা করছি সিঙ্গেল কলাম ক্যাশ বুক, আর সেখানে শুধুমাত্র ক্যাশের কলামটাকে আমরা মেনটেন করছি, রাইট? তাই ক্যাশের কলামের মধ্যে শুধুমাত্র ক্যাশ রিলেটেড যে ট্রানজাকশনগুলো ঘটছে সেইগুলোকে আমরা মেনটেন করব। কিন্তু ক্যাশ ছাড়াও অন্য কোনো ট্রানজাকশনস ঘটলে সিঙ্গেল কলাম ক্যাশ বুকে সেটি আসবে না। আর এই ট্রানজাকশনসের মধ্যে রয়েছে ড্রয়িংস অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্ট। যদি এখানে আমার ক্যাশের পরিবর্তে ব্যাংক অ্যাকাউন্টটা থাকতো তাহলে কিন্তু এই ট্রানজাকশনসটা আসতো। কিন্তু আমার এই ক্যাশ বুকে, এই সিঙ্গেল কলাম ক্যাশ বুকে শুধুমাত্র ক্যাশের কলামটা রয়েছে, আর এই ট্রানজাকশনের মধ্যে কোথাও আমার ক্যাশ কলাম নেই। তাই এই ট্রানজাকশনটা আমার এই ক্যাশ বুকের মধ্যে আসবে না। বোঝা গেছে? দেখো ঠিক তারপরেই আর একটা রয়েছে 29th। 29th কি বলছে? এটাও আমার স্টমাক। 29 বলছে উইথড্রু ক্যাশ। সেম ঘটনা, আমরা টাকা তুলেছি। কোথা থেকে টাকা তুলেছি? আমরা ব্যাংক থেকে টাকা তুলেছি। কিসের জন্য? অফিস ইউজের জন্য। তার মানে কি, ব্যাংক থেকে টাকাটা কোথায় এলো? ব্যাংক থেকে টাকাটা এলো বিজনেসের ক্যাশ অর্থাৎ ড্রয়ারের মধ্যে। ব্যাংক থেকে টাকাটা কোথায় এলো? ব্যাংক থেকে টাকাটা এলো বিজনেসের ক্যাশে। অর্থাৎ মালিক বিজনেসের ব্যাংক থেকে টাকা তুললো আর অফিসে এনে ক্যাশ বাক্সে রেখে দিল। তার মানে বিজনেসের জন্য কি হলো? বিজনেসের জন্য বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট কমে গেল আর বিজনেসের ক্যাশ অ্যাকাউন্টটা বেড়ে গেল। অর্থাৎ ব্যাংক থেকে ক্যাশে টাকাটা এলো। তাহলে একদিকে আমার ব্যাংক কমে যাচ্ছে, উল্টো দিকে আমার বিজনেসের ক্যাশ বেড়ে যাচ্ছে। তাহলে এর জার্নাল এন্ট্রিটা যদি আমি লিখি তাহলে কি হবে? এর জার্নাল এন্ট্রিটা হবে ক্যাশ ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। দেখো 28 নাম্বার ও 29 নাম্বার এই ট্রানজাকশন দুটোতে ছোট্ট ডিফারেন্স। একটাতে মালিক টাকা তুলছে ব্যাংক থেকে, অর্থাৎ ব্যাংক কমছে। দেখো দুটোতেই ব্যাংক কমেছে, দুটোতেই ব্যাংক কমেছে। কিন্তু একটা নিজের ইউজের জন্য, অর্থাৎ বিজনেসের টাকাটা আনলো না, সে বাড়ি নিয়ে চলে গেল, অর্থাৎ বিজনেসের ক্যাশ বাড়েনি 28 তারিখে। তাই এটা জার্নালিটি দাঁড়িয়েছিল ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাই এটাকে আমরা নিয়ে নিই ক্যাশ কলামের মধ্যে। আর দ্বিতীয়টা 29 তারিখে আমার ব্যাংক কমেছে, ব্যাংক ক্রেডিট, আর সেই টাকাটা অফিসের ইউজের জন্য অফিসে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ অফিসের ক্যাশ বেড়েছে। তাই একদিকে ক্যাশ বেড়েছে, অর্থাৎ জার্নালিটি দাঁড়িয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এখানে দেখো আমার ক্যাশটা ইনভলভ রয়েছে, ক্যাশ বেড়েছে। তাহলে ক্যাশ যেই বাড়বে ক্যাশ বুকের মধ্যে ডেবিট সাইডে আমরা দেখাবো 29 আমরা দেখাবো টু ব্যাংক অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে কত টাকা? 1000 টাকা। কারণ আমার ক্যাশ 1000 টাকা দিয়ে বেড়েছে। ব্যাংক থেকে টাকা তুলেছি, ক্যাশে টাকা এনেছি, অর্থাৎ ক্যাশ আমার 1000 টাকা দিয়ে বাড়লো। আর ক্যাশ বেড়েছে, তাই আমরা ক্যাশ বুকের মধ্যে ডেবিট করেছি। তারপরে কি রয়েছে? তারপরে বলছে 31 তারিখে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। মানে এই যে 29 তারিখে যে ঘটনাটা ঘটলো ঠিক তার উল্টো ঘটনাটা 31 তারিখে ঘটলো। 31 তারিখে আমরা কি করছি? 31 তারিখে আমরা ঠিক তার উল্টোটা করছি। আমরা করছি আমার ক্যাশে টাকা ছিল, সেখান থেকে টাকা নিয়ে গিয়ে আমরা ব্যাংকে জমা দিলাম। অর্থাৎ আমরা ক্যাশ কমে গেল, ব্যাংক বেড়ে গেল। জার্নাল এন্ট্রিটা কি দাঁড়ালো? ব্যাংক ডেবিট টু ক্যাশ। ক্যাশ কমে যাচ্ছে, ব্যাংক বেড়ে যাচ্ছে। আর ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ ইনভলভ রয়েছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট আমার কাছে রয়েছে এই সিঙ্গেল কলাম ক্যাশ বুকের মধ্যে। তাই আমরা এটাকেও দেখাবো। অর্থাৎ ক্যাশ কমে গেল, ক্যাশ কমে গেলে আমরা ক্যাশ বুকের ক্রেডিট সাইডে দেখাবো কত টাকা দিয়ে? 2000 টাকা দিয়ে। 31 তারিখ বাই ব্যাংক 2000 টাকা। 2000 টাকা দিয়ে আমার ক্যাশ কমে গেছে, তাই ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে আমরা দেখিয়ে দিলাম। এবার দেখো আমার এই অঙ্কে
যতগুলো ট্রানজাকশনস ছিল সেগুলোকে সব আমরা ক্যাশবুকের মধ্যে পোস্টিং করে দিয়েছি। আর পোস্টিং করার সময় আমরা দুটো জিনিস মাথায় রাখলাম, যে ট্রানজাকশনসগুলোর মধ্যে আমরা যে কলামটা মেনটেন করছি, আমার অঙ্কের জন্য ক্যাশ কলামটাকে মেনটেন করছিলাম, তাই ক্যাশ ছাড়া অর্থাৎ ক্যাশ ইনভলভ যদি না থাকে এমন কোনো ট্রানজাকশনসগুলোকে আমরা ক্যাশবুকের মধ্যে লিখবো না। যে ট্রানজাকশনসগুলোতে ক্যাশ অ্যাকাউন্ট ইনভলভ ছিল না সেগুলোকে আমরা ক্যাশবুকে ক্যাশ কলামে দেখাইনি। আর যে কলামগুলোতে ক্যাশের সাথে যোগসূত্রতা রয়েছে সেইগুলোকে আমরা সিঙ্গেল কলাম ক্যাশবুকের উইথ ক্যাশ কলামের মধ্যে আমরা দেখিয়েছি। এবার আমাদের কাজ সিম্পল। এবার আমাদের কাজ হলো ক্যাশ বুকটাকে ক্লোজ করা। আর ক্লোজ আমরা কিভাবে করি? দুটো সাইড আমরা সবার আগে টোটাল করব এবং যে সাইডের টোটালটা বড় সেটা আমরা দুই পাশে লিখে দেব। আমরা যোগ করে দেখতে পাচ্ছি ক্যাশ বুকের ডেবিট সাইডের টোটালটা বড়, তাই আমরা সেটা দুই সাইডে লিখে দেব 12,300 টাকা। এবং সেখান থেকে আমরা যে সাইডটা ছোট তার অ্যামাউন্টগুলোকে মাইনাস করে দেব। আমরা বিয়োগ করে দেখতে পাচ্ছি ক্রেডিট সাইডে ব্যালেন্স বেরোচ্ছে 5,200 টাকা। এটা হলো আমার 31 তারিখে এপ্রিল মাসের শেষে ব্যালেন্স। তাহলে বাই ব্যালেন্স সিডি, আমরা ক্লোজিং ব্যালেন্সটাকে সিডি বলে দেখাই আর এটাকে আমরা লিখে দেবো ব্যালেন্সিং ফিগার। চলো, তাহলে আমরা কি দাঁড়ালো, আমার ওপেনিং ব্যালেন্স ছিল এখানে, সেখান থেকে যে কারণের জন্য ক্যাশ অ্যাকাউন্টটা বেড়েছে সেগুলোকে আমরা করেছি ডেবিট, যে কারণের জন্য আমরা ক্যাশ অ্যাকাউন্টটা কমেছে সেগুলোকে করেছি ক্রেডিট, আর যে সাইডটা বড় সেই সাইডটা আমরা দুই পাশে লিখে দিয়েছি। তারপর যে সাইডটা ছোট ছিল তার অ্যামাউন্টগুলোকে আমরা লেস করে ব্যালেন্স পেলাম 5,200 টাকা। এই 5,200টা হচ্ছে এপ্রিল মাসের শেষ দিনে 31 তারিখ ব্যালেন্স, অর্থাৎ ব্যালেন্স পড়ে আছে। এই ক্লোজিং ব্যালেন্সটা বার করে আমাকে ক্যাশবুকে দেখাতে হবে যে বছরের শেষ দিন অথবা মাসের শেষ দিন ক্যাশ অ্যাকাউন্টে কত টাকা পড়ে রয়েছে। এবার আমরা করতে চলেছি ডবল কলাম ক্যাশবুক, অর্থাৎ যেখানে একটা ব্যাংকের কলাম আর একটা ক্যাশের কলাম থাকবে। সবার আগে আমরা অঙ্কটা একটু পড়ে দেখি। প্রিপেয়ার এ ডবল কলাম ক্যাশবুক অফ মেসার্স ডো অ্যান্ড কোম্পানি। ডো অ্যান্ড কোম্পানির ডবল কলাম ক্যাশবুক আমরা বানাবো ফর দ্য মান্থ অফ এপ্রিল 2024। আর নিচে বেশ কিছু ট্রানজাকশনস দেওয়া রয়েছে। এই ট্রানজাকশনসগুলোকে আমরা পড়বো আর ডবল কলাম ক্যাশবুকের মধ্যে এন্ট্রি করব। সবার আগে আমরা দেখি যে ডবল কলাম ক্যাশবুকটা দেখতে কেমন হয়। ইন দি বুকস অফ মেসার্স ডো অ্যান্ড কোম্পানি, নিচে লিখবো ক্যাশ বুক আর ব্র্যাকেটে লিখবো ডবল কলাম। ওকে, একদিকে আমার ডেবিটের কলাম, একদিকে আমার ক্রেডিটের কলাম, ডেট পার্টিকুলার্স, এখানে একটা ভিএন হবে। ভিএনটা আমি কাটিনি জায়গার শর্টেজের জন্য, কারণ ভিএনটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না, তোমরা কেটে নেবে। তারপরে কি হবে, ক্যাশের কলাম, ব্যাংকের কলাম, আবার ডেটের কলাম, পার্টিকুলার্স, এখানেও একটা ভিএন বলে হবে, যেটা আমরা আগের অঙ্কে দেখলাম, আমি কাটিনি জায়গা শর্টেজের জন্য। তারপর হচ্ছে লেজার ফোলিও, তারপরে হচ্ছে ক্যাশ কলাম, ব্যাংক কলাম। তাহলে দেখো এখানে আমার একটা ক্যাশ কলাম রয়েছে, একটা ব্যাংক কলাম রয়েছে, দুই সাইড অর্থাৎ দুটো করে কলাম, ক্যাশের কলাম আর ব্যাংকের কলাম, তাই এটাকে আমরা বলছি ডবল কলাম ক্যাশ বুক। এবার আমরা কি করব, একটা করে ট্রানজাকশনস দেখবো আর পোস্টিং করব। চলো, সবার আগে দেখি 1 তারিখে ক্যাশ ইন হ্যান্ড 3,600 টাকা, অর্থাৎ শুরুতে ক্যাশের ব্যালেন্স রয়েছে 1 তারিখ। 1 তারিখে টু ব্যালেন্স বিডি, ক্যাশের ব্যালেন্স রয়েছে 3,600 টাকা। আর দেখো ব্যাংকের ব্যালেন্স রয়েছে 8,270 টাকা। ওকে, এরপর কি বলছে,
4 তারিখে ক্যাশ পেইড টু পেটি ক্যাশিয়ার, অর্থাৎ ক্যাশিয়ার ক্যাশ থেকে পেটি ক্যাশিয়ারকে টাকা দিয়েছে, অর্থাৎ ক্যাশ কমে গেল, আর যখনই ক্যাশ কমে যাবে ক্রেডিট হবে। কত তারিখ? 4 তারিখ। বাই পেটি ক্যাশ। কি কমেছে? ক্যাশ কমেছে, তাই আমরা শুধুমাত্র এটাকে ক্যাশের কলামে লিখব 500 টাকা। এটার জন্য ব্যাংকে কোনো এফেক্ট পড়েনি। 6 তারিখ। 6 তারিখে বলছে রিসিভড চেক ফ্রম তরুণ। দেখো, যখনই আমরা চেক পাই আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে যে ওই চেকটা সম্পর্কে পরবর্তী কোনো ডেটসে কিছু বলেছে কিনা। অর্থাৎ এমন হতে পারে যে আমরা কোনো একটা দিনে চেকটাকে পেলাম এবং সেই চেকটা পরবর্তী কোনো একটা দিনে আমরা ব্যাংকে জমা দিয়েছি, কারণ ওই দিন ব্যাংক কিন্তু আমার বাড়লো না, ওই চেকটা আমার হাতে রয়ে গেল, অর্থাৎ ক্যাশেই পড়ে রইল। তাহলে যেদিন আমরা চেকটা পাচ্ছি, যদি সেই চেক সম্পর্কে বলে যে পরবর্তী কোনো ডেটসে ব্যাংকে জমা দিয়েছি, তাহলে আমরা যেদিন পেয়েছি সেই দিনে ভাববো ক্যাশে রয়েছে টাকাটা, এবং যেদিন জমা দিচ্ছি সেই দিন দেখাবো যে ক্যাশ থেকে ব্যাংকে জমা পড়লো। ক্লিয়ার? তাহলে দেখো 6 তারিখে বলছে তরুণের কাছ থেকে আমরা একটা চেক পেয়েছি। তারপরে দেখো 10 তারিখে সেই চেকটা সম্পর্কে বলছে তরুণস চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক, অর্থাৎ আমরা যেটা 6 তারিখে চেক পেয়েছিলাম সেটা জমা পড়লো 10 তারিখ, দুটো আলাদা ঘটনা। তাহলে সবার আগে দেখি 6 তারিখে আমরা কি মনে করব। 6 তারিখে আমরা মনে করব যে তরুণ আমাকে চেক দিল আর সেই চেকটা হাতে আছে, অর্থাৎ ক্যাশ হিসাবে আছে। ক্লিয়ার? তাহলে জার্নালিটি কি হবে এই দিনে? এই দিনে জার্নালিটি হবে তরুণ আমাকে ক্যাশ দিয়েছে, ক্যাশ বেড়েছে, ক্যাশ ডেবিট টু তরুণ, রাইট? তরুণকে করব ক্রেডিট। তাই 6 তারিখে আমার ক্যাশ বাড়লো, তাই ডেবিট টু তরুণ। কত টাকা? 2500 টাকা। এটা শুধুমাত্র ক্যাশ এফেক্ট করেছে, ব্যাংকে কোনো এফেক্ট করেনি। এরপর কি বলছে? 8 তারিখে পারচেস গুডস বাই চেক। আমরা চেকে গুডস পারচেস করেছি, চেকে গুডস পারচেস করেছি মানে চেক দিয়েছি, আর যখনই কোনো চেক দিই আমার ব্যাংক কমে যায়। তাই আমার জার্নাল এন্ট্রি হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক কমে গেছে তাই ব্যাংকে করলাম ক্রেডিট, আর গুডস কিনেছি খরচা বেড়েছে তাই পারচেস অ্যাকাউন্ট ডেবিট। তাহলে আমার যেহেতু ব্যাংক কমে গেছে তাই ব্যাংকে করব ক্রেডিট। 8 তারিখ বাই পারচেস। এখানে আমার ক্যাশ কমেনি, ব্যাংক কমেছে, তাই শুধুমাত্র ব্যাংকে আসবে 3800 টাকা। বোঝা গেল? এরপর কি বলছে? 10 তারিখ। এই যে 6 তারিখে আমরা চেকটা পেয়েছিলাম আমার হাতে ক্যাশ হিসাবে রয়েছে, চেক আমার হাতে থাকলে সেটাকে ক্যাশ বলে মনে করি, সেই চেকটা আমরা 10 তারিখে ব্যাংকে জমা দিচ্ছি। দেখো এখানে অ্যামাউন্ট লেখা নেই, অর্থাৎ বলতে চাইছে এই যে চেকটা 2500 টাকার ছিল সেই চেকটাই জমা দিচ্ছি, অর্থাৎ এখানেও অ্যামাউন্ট হবে 2500 টাকা। বোঝা গেছে? এবার আমার ক্যাশে ছিল চেকটা, সেই ক্যাশ থেকে তুলে আমরা ব্যাংকে জমা দিচ্ছি, অর্থাৎ ক্যাশ কমে গেল, আমার ব্যাংক বেড়ে গেল, তাহলে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। দেখো এইটা হচ্ছে আমার এমন একটা ট্রানজাকশন যেখানে ব্যাংক টু ক্যাশ, যেখানে আমার ব্যাংকও ইনভলভ রয়েছে, আমার ক্যাশও ইনভলভ রয়েছে। তার মানে এটা আমরা দুই দিকে লিখবো ক্যাশ বুকে, ডবল কলাম ক্যাশ বুকে, কারণ ক্যাশ একদিকে কমে যাচ্ছে তাই ক্যাশের জন্য এটা হবে ক্রেডিট, আবার উল্টো দিকে ব্যাংক বেড়ে যাচ্ছে তাই ব্যাংক কলামের জন্য আবার হবে ডেবিট। তাই সবার আগে আমরা ব্যাংক কলামে লিখি 10 তারিখ। ব্যাংক বেড়ে যাচ্ছে, কেন বেড়ে যাচ্ছে? ক্যাশের জন্য, তাহলে টু ক্যাশ বলে আমরা ব্যাংক কলামে লিখবো, ব্যাংক বেড়েছে তাই। কত টাকা? 2500 টাকায়। আবার সেম ডেটে আমার ব্যাংক বেড়েছে, ক্যাশ কমে গেছে, তাই ক্যাশের জন্য আবার ক্রেডিট সাইডে লিখতে হবে। কি বলে? বাই ব্যাংক বলে। কি কমেছে? ক্যাশ কমেছে, তাই ক্যাশ কলামে লিখবো 2500 টাকা। দেখো আমার ব্যাংক বেড়েছে তাই দেখো ব্যাংক বাড়িয়ে দিলাম, আমার ক্যাশ কমেছে তাই দেখো আমরা ক্যাশ কমিয়ে দিলাম। বোঝা গেছে? আর যেহেতু এই ডবল কলাম ক্যাশ বুকের মধ্যে ক্যাশ কলাম ব্যাংক কলাম দুই সাইডেই থাকে, তাই যখন আমরা ভাবছি ক্যাশ কমে গেছে তাই আমরা ক্যাশের সাইডে দেখাচ্ছি,
আর যখন আমরা ভাবছি ব্যাংক বেড়ে গেছে, তাই ব্যাংকে ডেবিট করছি ব্যাংকের সাইডে। আর যখন কোনো এন্ট্রিতে ক্যাশবুকে দুটো সাইডেই আসে, অর্থাৎ একটা এন্ট্রি ডেবিটেও এসছে ক্রেডিটেও এসছে, তার আমরা একটা স্পেশাল নাম দিই, সেটাকে বলি কন্ট্রা এন্ট্রি। কি বলি? এটাকে আমরা শর্টে লিখি সি দিয়ে গোল। কোথায় লিখবো? এই ট্রানজাকশনের পাশেই লিখে দেবো। এখানে আমরা সি দেব, এখানে আমরা সি দেব, গোল করে দেবো। সেম ভাবে এখানেও আমরা সি দেব, গোল করে দেবো। অর্থাৎ যখন একই ট্রানজাকশনস ক্যাশবুকের ডবল কলামে ডেবিট সাইডেও এসছে ক্রেডিট সাইডেও এসছে, আমরা তার পাশে লিখে দিই সি দিয়ে গোল। অর্থাৎ বোঝাতে চাইছি এটা একটা কন্ট্রা এন্ট্রি। এবার আমরা পরের ট্রানজাকশনসটাকে দেখি। পরের ট্রানজাকশনসটা কবে হয়েছে? 15 তারিখ। 15 তারিখে কি বলছে? সোল্ড গুডস অ্যান্ড রিসিভড চেক। আর যখনই আমরা চেক পাই, আমরা কি মনে রাখবো? যে চেকটা সম্পর্কে কিছু বলা আছে কিনা, বা পরবর্তী কোনো ডেটে কিছু বলা আছে কিনা। তো দেখি এখানেই আমার বলে দিয়েছে যে ডিপোজিটেড সেম ডে, তার মানে আমরা 15 তারিখে চেকটা পেয়েছি, আর 15 তারিখেই আমরা চেকটা ব্যাংকে জমা দিয়েছি। অর্থাৎ আমরা 15 তারিখে চেক পেলাম, আর সেই চেকটাকে নিয়ে 15 তারিখেই আমরা ব্যাংকে জমা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার ব্যাংক ওই দিনই বেড়ে যাচ্ছে। ব্যাংকটা কি কারণে বাড়ছে? গুডস বিক্রি করেছে তাই। আর আমরা জানি গুডস বিক্রি করলে আমরা সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করি। তাহলে আমার জার্নালিটি কি দাঁড়ালো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক বেড়ে গেছে তাই, টু সেলস অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক বেড়ে গেছে, তাহলে ক্যাশ বুকে ব্যাংক কলামে ডেবিট সাইডে আমরা দেখাবো 15 তারিখে টু সেলস অ্যাকাউন্ট, ব্যাংক কলামে যাবে কত টাকা? 4200। এরপর কি বলছে? এরপরে 20 তারিখে বলছে ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক। ব্যাংক থেকে আমরা ক্যাশ তুলেছি, অর্থাৎ ব্যাংক আমার কমে গেল, ফর অফিস ইউজ। অফিস ইউজের জন্য আমরা ব্যাংক থেকে টাকা তুললাম, তার মানে আমার ব্যাংক কমে গেল আর অফিসের ক্যাশ বক্সে আমার ক্যাশ বেড়ে গেল। তার মানে এটার জন্য আমার কি ঘটলো? একদিকে আমার ক্যাশ বেড়ে গেল, আর অন্যদিকে আমার ব্যাংক কমে গেল। আর যখনই আমরা জানি কোনো একটা জার্নাল এন্ট্রির মধ্যে ক্যাশ এবং ব্যাংক দুটোই ঢুকে থাকে, সেটাকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি, এবং সেটাকে আমরা সি দিয়ে লিখবো। তাহলে একদিকে আমার ক্যাশ বেড়ে গেছে, তাহলে ক্যাশ বেড়ে গেছে, 20 তারিখে ক্যাশ কলামটাকে আমরা ডেবিট করব, বাড়িয়ে দেব। 20 তারিখে টু ব্যাংক বলে ক্যাশ কলামে লিখবো ক্যাশ বেড়েছে কত টাকা দিয়ে? 2000 টাকা দিয়ে। তাই ক্যাশটাকে আমরা 2000 টাকা দিয়ে বাড়িয়ে দিলাম। উল্টো দিকে দেখো, ব্যাংক আবার আমার কমে গেছে, তাই ব্যাংক যখন কমে গেছে ব্যাংক অ্যাকাউন্টকে করব ক্রেডিট বাই ক্যাশ বলে। এখানে আমরা কি করব? ব্যাংক কলামে লিখব 2000 টাকা। আর যেহেতু একই ট্রানজাকশন ক্যাশবুকের দুই দিকেই এলো, তাই এটাকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি, এবং সেটাকে আমরা সি দিয়ে লিখব। বোঝা গেছে? এরপরে কি বলছে? 25 তারিখ। 25 তারিখে আমরা পারচেস করেছি স্টেশনারি। স্টেশনারি পারচেস করেছি ক্যাশে, তাই ক্যাশ অ্যাকাউন্টে বাই বলে আসবে, অর্থাৎ ক্যাশবুকের ক্রেডিট সাইডে আমরা দেখাবো 25 তারিখে বাই স্টেশনারি। ক্যাশ কমে গেছে, তাই ক্যাশ কলামে আমরা দেখাবো 300 টাকা দিয়ে। আর এটার জন্য ব্যাংকে কোনো এফেক্ট হয়নি, তাই ব্যাংকে কিছুই লিখলাম না। তারপর কি বলছে? এটা আমাদের হয়ে গেল। এরপর বলছে 29 বলছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। ব্যাংকে আমরা টাকা জমা দিলাম, ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক বেড়ে গেল, উল্টো দিকে আমার ক্যাশ কমে গেল। এটাতেও আমার ব্যাংক এবং ক্যাশ দুটোই ইনভলভ আছে, তাই এটা হচ্ছে আমার গিয়ে কন্ট্রা এন্ট্রি। কত টাকা? 1500 টাকা। তাহলে ব্যাংক বেড়ে গেছে, তাই ব্যাংকে করব ডেবিট 29-তে। 29-তে টু ক্যাশ বলে ব্যাংক বাড়িয়ে দেবো 1500 টাকা। উল্টো দিকে আমার কি হয়েছে? ক্যাশ কমে গেছে, তাই ক্যাশ কমিয়ে দেবো বাই ব্যাংক বলে। তাহলে দেখো ক্যাশবুকের দুটো সাইডেই 29 তারিখের ট্রানজাকশনসটা এলো, তাই এটাকেও বলবো আমরা কন্ট্রা এন্ট্রি।
এরপর কি বলছে, 30 তারিখ, 30 তারিখে বলছে রিসিভড ইন্টারেস্ট ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে আমরা ইন্টারেস্ট পেয়েছি, অর্থাৎ আমার ইনকাম হয়েছে, ব্যাংক বেড়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট, তাই 30 তারিখে ব্যাংক বেড়ে গেছে, ব্যাংক বাড়িয়ে দেবো টু ইন্টারেস্ট। কত টাকা দিয়ে? 120 টাকা দিয়ে, আর ক্যাশে কোনো এফেক্ট করেনি। এর পরের ট্রানজাকশনসটা আবারও 30 তারিখে, 30 তারিখে কি বলছে, সোল্ড গুডস, গুডস বিক্রি করেছি টু এস দাস। দেখো ইন ক্যাশ, বাই ক্যাশ, ফর ক্যাশ কিছুই লেখা নেই, তার মানে এটা হচ্ছে একটা ক্রেডিট ট্রানজাকশন, আমরা ধারে গুডস বিক্রি করেছি, অর্থাৎ আমার কাছে টাকা পয়সা এখনো আসেইনি, তাহলে ধারে গুড বিক্রি করলাম, জার্নাল এন্ট্রি কি হচ্ছে, এস দাস অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এখানে দেখো এই জার্নাল এন্ট্রিটার মধ্যে আমার কোথাও না তো ক্যাশ অ্যাকাউন্ট ইনভলভ আছে, না তো ব্যাংক অ্যাকাউন্ট ইনভলভ আছে, তাই এই ট্রানজাকশনসটা আমরা ক্যাশ বুকে কোথাও আসবে না, কারণ ক্যাশ বুকে আমরা কোন অ্যাকাউন্ট মেনটেন করছি, ক্যাশ কলাম আর ব্যাংক কলাম, আর যে ট্রানজাকশনসের মধ্যে না তো ক্যাশ আছে না তো ব্যাংক আছে, তাই এটার মধ্যে আমাদের এই ট্রানজাকশনসগুলো আসবে না। তাহলে দেখো আমার সমস্ত ট্রানজাকশনসগুলো রেকর্ড করা কমপ্লিট ক্যাশ বুকের মধ্যে। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে ক্যাশ বুকটাকে ক্লোজ করা। আমরা ক্যাশ এবং ব্যাংক কলাম দুটোকেই ক্লোজ করব। সবার আগে আমরা কি করব, যে সাইডটা বড় হবে ডেবিট অথবা ক্রেডিট, সেই সাইডের টোটালটাকে আমরা লিখবো এবং সেটা অপোজিট সাইডেও লিখে দেবো। তো আমরা সবার আগে ক্যাশ কলামটাকে করি। ক্যাশ কলামে দেখছি, ক্যাশ কলামটা টোটাল করে আমরা দেখতে পেলাম 8,100 টাকা। সেম অ্যামাউন্টটা আমরা অপোজিট সাইডেও লিখে দেবো, 8,100 টাকা। ডেবিট সাইডের টোটালটাকে আমরা অ্যাড করলাম এবং টোটালটাকে লিখলাম, সেম অ্যামাউন্টটাকে অপোজিট সাইডেও লিখলাম, এবং সেখান থেকে আমরা ক্রেডিট সাইডের অ্যামাউন্টগুলোকে লেস করে দিলে, অর্থাৎ 500 টাকা, 2,500 টাকা, 300 টাকা এবং 1500 টাকা আমরা যদি লেস করে দিই, তাহলে আমরা ব্যালেন্স পাবো 3,300 টাকা। আর এটা হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স ক্যাশের 30 তারিখে বাই ব্যালেন্স সিডি, এটাকে আমরা বলবো ব্যালেন্সিং ফিগার 3,300 টাকা। এবার আমরা কোনটাকে করব, এবার আমরা করব ব্যাংকের কলামটাকে। ব্যাংকের কলামে দেখি, ব্যাংকের কলামটাকে টোটাল করলে আমরা দেখতে পেলাম বেরোলো 16,590 টাকা। এটাকেই আমরা অপোজিট সাইডেও লিখে দেবো, এবং 16,590 থেকে যে সাইডটা ছোট ছিল তার অ্যামাউন্টগুলোকে লেস করে দেবো। তো ব্যাংকের ক্রেডিট সাইডের অ্যামাউন্টগুলোকে আমরা টোটাল থেকে লেস করে দেবো। লেস করে দিলে আমরা পেলাম 10,790 টাকা। আর 10,790 টাকাটা হচ্ছে কি আমার ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স, আর 3,300 টাকাটা হচ্ছে আমার ক্যাশের ক্লোজিং ব্যালেন্স। আমার ক্লোজিং ব্যালেন্সটা বেরিয়ে গেছে, তাই আমার ক্যাশ বুক কমপ্লিট। তাহলে আমরা সিঙ্গেল কলাম ক্যাশ বুক এবং ডবল কলাম ক্যাশ বুক শিখে গেছি। এবার আমাদেরকে যেটা শিখতে হবে পেটি ক্যাশ বুক, অর্থাৎ একটা স্পেশাল ধরনের ক্যাশ বুক। পেটি ক্যাশ বুকটা কি হয় সবার আগে আমরা সেটা সম্পর্কে জানি। একজন ক্যাশিয়ার মেনটেন করে ক্যাশ বুক, অর্থাৎ এটাই হচ্ছে কোনো বিজনেসের মেন বই, যেখানে ক্যাশ এবং ব্যাংকের ট্রানজাকশনসগুলোকে মেনটেন করা হচ্ছে। এবার কি হয়, আমরা জানি আমরা বিজনেস করতে গেলে অনেক ছোট ছোট খরচা হয়। যেমন আমার পেন শেষ হয়ে গেছে, অফিসে পেন লাগবে, তাই 5 টাকা দিয়ে একটা পেন কিনে এনেছি, অথবা স্ট্যাপলারের পিন শেষ হয়ে গেছে, তাই 1 প্যাকেট আমরা পিন কিনে নিয়ে এসেছি। এবার এই সমস্ত খরচাগুলি খুবই ছোট ছোট খরচা হয়, যেমন একটা পেন কেনার খরচা 5 টাকা, একটা স্ট্যাপলারের পিন কেনার খরচা হার্ডলি 10 টাকা কি 15 টাকা, রবার কেনার খরচা 3 টাকা কি 5 টাকা। এরকম ছোট ছোট খরচাগুলোকে তোমরা এবার ভাবো, ধরো আমরা টাটা কোম্পানির হিসাব রাখছি, টাটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট। এবার একটা টাটা কোম্পানিতে তার ক্যাশ বুকে কত বড় বড় ট্রানজাকশনস হচ্ছে, কোটি কোটি টাকার ট্রানজাকশনস হচ্ছে, এবং সেই ট্রানজাকশনগুলোর মধ্যে যদি আমরা এরকম ছোট ছোট 5 টাকা 10 টাকা ট্রানজাকশনসগুলোকে লিখতে থাকি, প্রথম কথা হচ্ছে সেটা দেখতে ভালো লাগবে না, আর দ্বিতীয় হচ্ছে ক্যাশ বুকটা কত বড় হয়ে যাবে। তাই সেই জন্য
একটা নতুন ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে। সেটা কি, ক্যাশিয়ার কি করবে, মাসের শুরুতেই ক্যাশবুক থেকে টাকা পাঠাবে। অর্থাৎ আমরা ক্যাশবুক থেকে যখনই টাকা পাঠাই, ক্যাশ কমে যায়, ক্যাশবুকে ক্রেডিট করে দিই, তাই ক্যাশবুক থেকে ক্রেডিট করে দেবো এবং ক্যাশবুক থেকে টাকা বেরিয়ে গেল, এবং সেই টাকাটা আমরা পাঠিয়ে দেবো, সেই ক্যাশটা আমরা পাঠিয়ে দেবো নতুন একটা বইতে, যে বইয়ের নাম দেব পেটি ক্যাশবুক। পেটি ক্যাশবুক। তাহলে ক্যাশবুকেরই ছোট ভাই হচ্ছে গিয়ে পেটি ক্যাশবুক। অর্থাৎ পেটি ক্যাশবুকেরও নেচার হচ্ছে ক্যাশবুকের মতনই, কিন্তু ক্যাশবুক মেন বই, সেখানে বড় বড় ট্রানজাকশনসগুলোকে লেখা হয়, আর ছোট ছোট অ্যামাউন্টের ট্রানজাকশনসগুলোকে লেখার জন্য আমরা ছোট আর একটা বই বানিয়ে দিচ্ছি, যার নাম হচ্ছে পেটি ক্যাশবুক। সিস্টেমটা কি, মাসের শুরুতে ক্যাশবুক থেকে টাকা পেটি ক্যাশবুকের মধ্যে পাঠানো হবে, এবং সেই টাকা দিয়ে সারা বছর ছোট ছোট খরচাগুলোকে করা হবে, এবং মাসের শেষে সেই পেটি ক্যাশবুকের মধ্যে টাকা পড়ে থাকবে, রাইট? এই সিস্টেমটাকে বলে পেটি ক্যাশবুক সিস্টেম। আর পেটি ক্যাশবুক নাম শুনেই আমরা বুঝতে পারছি পেটি ক্যাশ অর্থাৎ খুচরো ক্যাশ। খুচরো খরচা করার জন্য যে ক্যাশটা আমরা ইউজ করি তাকে বলি পেটি ক্যাশ, আর সেটা যেই বইতে আমরা হিসাব রাখছি তাকে বলি পেটি ক্যাশ বুক। এবার আমরা দেখি পেটি ক্যাশ বুক দুরকম ভাবে করা হয়। একটা হচ্ছে সিম্পল পেটি ক্যাশ বুক, আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক। সিম্পল পেটি ক্যাশ বুক আর অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুকের মধ্যে ডিফারেন্সটা কি হয় আমরা একটা অঙ্কের মাধ্যমে শিখব। আমরা অঙ্কটা করব হচ্ছে অ্যানালিটিক্যাল সিস্টেমে, অর্থাৎ অ্যানালিটিক্যাল সিস্টেমে করে আমরা তখনই দেখে নেবো যে সিম্পলটা কেমন হয়। এবার এই পেটি ক্যাশ বুক করার একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে উইথ অর উইদাউট ইমপ্রেসড সিস্টেম। অর্থাৎ ইমপ্রেস সিস্টেমটা কি হয় আমাদেরকে সেটা জানতে হবে। তো সবার আগে আমরা ইমপ্রেস সিস্টেমটা কি হয় সেটা নিয়ে আলোচনা করি। ইমপ্রেস সিস্টেম কাকে বলে? ইমপ্রেস সিস্টেম কথার অর্থ হচ্ছে গিয়ে যে একটা নির্দিষ্ট টাকা ক্যাশবুক থেকে পেটি ক্যাশবুকে প্রত্যেক মাসের শুরুতে পাঠানো হবে। যেমন ধরো আমি কথার কথা বলছি, ₹500 ক্যাশবুক থেকে আমার পেটি ক্যাশবুকের মধ্যে 500 পাঠানো হলো। সারা মাসে খরচা হচ্ছে, ধরো 10 টাকা খরচা হলো, 20 টাকা খরচা হলো, এবং এখানে আবার 10 টাকা খরচা হলো, টোটাল আমার ধরো 40 টাকা খরচা হয়েছে। তাহলে মাসের শেষে পেটি ক্যাশবুকের মধ্যে কত পড়ে আছে? পেটি ক্যাশবুকে ব্যালেন্স কত পড়ে আছে? ব্যালেন্স পড়ে হয়েছিল 460 টাকা। দেখো আমার ইমপ্রেসড মানি ছিল 500, এখন মাসের শেষে কত পড়ে রয়েছে? 460 টাকা। তার মানে 40 টাকা কম আছে। ইমপ্রেস সিস্টেম কথার অর্থ হচ্ছে কি, মাসের শেষে ক্যাশবুক থেকে আবার শর্টফল অ্যামাউন্টটা, অর্থাৎ 500 টাকা থেকে যত টাকা কম পড়ছে সেই টাকাটা আমরা আবার ক্যাশবুক থেকে পেটি ক্যাশে টাকাটা আনবো, এবং পেটি ক্যাশের অ্যামাউন্ট শুরুতে যা ছিল ক্লোজিংয়েও সেম রাখবো। যেমন এখানে তার মানে আমাকে আবার 40 টাকা আনতে হবে, এবং 40 টাকা আনার পর এখন কত টাকা ব্যালেন্স পড়ে আছে? 500 টাকা। তাহলে দেখো ওপেনিংয়েও 500 টাকা পড়েছিল, এবং ক্লোজিংয়েও আমার পেটি ক্যাশবুকের ব্যালেন্স কত টাকা পড়ে আছে? 500 টাকা। এই যে সিস্টেমটা সেটাকে বলা হয় ইমপ্রেসড সিস্টেম। তো আমরা এবার পেটি ক্যাশবুকের যে অঙ্কটা করছি সেটা একবার পড়ে দেখি। বলছে মিস্টার দাস মেনটেন্স অ্যান অ্যানালিটিক্যাল পেটি ক্যাশবুক অন দ্য ইমপ্রেসড সিস্টেম। এটা আমাদের গুরুত্বপূর্ণ। কোনো অঙ্কে ইমপ্রেস সিস্টেম কথাটা লেখা আছে কিনা আমাদের দেখে নিতে হবে পেটি ক্যাশবুক করার সময়। এরপর কি বলছে? এরপর বলছে দ্য ইমপ্রেসড অ্যামাউন্ট ইজ ₹500। তাহলে ইমপ্রেসড অ্যামাউন্ট কত? 500। অর্থাৎ পেটি ক্যাশবুক শুরু করার আগে মাসের শুরুতে 500 টাকা থাকবে, সারা মাস খরচা করার পর যত টাকা কম পড়বে আবার সেই টাকাটা এনে আমাদের সেম অ্যামাউন্ট রাখতে হবে, অর্থাৎ ওপেনিংয়েও 500 পড়ে থাকবে, ক্লোজিংয়েও 500 পড়ে থাকবে। From the following information show how his petty cash book would appear for the week ended 7th April 2025। অর্থাৎ আমার শুধুমাত্র এক সপ্তাহের জন্য পেটি ক্যাশ বুকটা বানিয়ে দেখাতে হবে। এপ্রিল 2025-এ প্রথম সপ্তাহে 1 তারিখ থেকে শুরু করে 7 তারিখ অবধি যা যা ট্রানজাকশনস ঘটেছে সেগুলোকে সব বলে দিয়েছে। এইগুলোকে আমরা পেটি ক্যাশ বুকের মধ্যে পোস্টিং করা শিখবো। সবার আগে দেখি যে পেটি ক্যাশ বুকটা দেখতে কেমন হয়। পেটি ক্যাশ বুকের ওপরে আমাদেরকে লিখতে হবে ইন দি বুকস অফ কার? মিস্টার দাস। নিচে লিখব পেটি ক্যাশ বুক। কোন সিস্টেমে? এটা হচ্ছে অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক।
অ্যানালিটিক্যাল কোন সিস্টেম অনুযায়ী? ইমপ্রেসড সিস্টেম অনুযায়ী। অ্যানালিটিক্যাল ইমপ্রেসড সিস্টেম অনুযায়ী। এখানে দেখো ডেবিট দিক, ক্রেডিট দিক। প্রথম যে কলামটা রয়েছে সেটা হচ্ছে অ্যামাউন্ট রিসিভড, অর্থাৎ ক্যাশ বুক থেকে পেটি ক্যাশে কত টাকা পেলাম বা ওপেনিং এ কত টাকা পড়ে রয়েছে সেটাকে আমরা অ্যামাউন্ট রিসিভের কলামের মধ্যে লিখব। এরপর CBF, ক্যাশ বুক ফোলিও নাম্বার, এটা জাস্ট ফর্মালিটিস এর জন্য আমাদেরকে কাটতে হবে, এখানে আমাদের কোনো অ্যামাউন্ট লিখবো না। তো দেখি, তারপরে রয়েছে ডেটের কলাম, তারপর হচ্ছে পার্টিকুলার, তারপর হচ্ছে VN ভাউচার নাম্বার, তারপর হচ্ছে টোটাল পেমেন্ট, যে আমার কাছে এত এত টাকা ছিল তার মধ্যে থেকে আমরা এত এত টাকা টোটাল পেমেন্ট করলাম, এগুলোকে আমরা লিখব। তারপরে কি হচ্ছে, তারপরে যে কলামগুলো আমরা দেখছি এটা 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 এটা, এগুলো আমরা পরে আসছি। আমরা যতক্ষণ পর্যন্ত এইগুলো করছি না, অর্থাৎ আমরা এই অবধি করছি, ঠিক এর আগে অবধি করছি, অর্থাৎ এই অবধি আমরা যতক্ষণ পর্যন্ত করছি, এখান থেকে শুরু করে এই অবধি যতক্ষণ করছি, এই জায়গাটাকে আমরা বলবো সিম্পল পেটি ক্যাশ বুক। অর্থাৎ আমরা টোটাল পেমেন্টের পর থেকে যতগুলো কলাম কেটেছি, এই কলামগুলো যদি না কেটে শুধুমাত্র প্রথম অংশটা করি, যেভাবে করব সেটাকে বলবো আমরা সিম্পল পেটি ক্যাশ বুক। চলো আমরা প্রথমে কি বলছে, 1 তারিখে প্রথম ঘটনা ঘটেছে, 1 তারিখে বলছে ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ পেটি ক্যাশ বুকে ওপেনিং ব্যালেন্স 80 টাকা অলরেডি পড়ে রয়েছে। তাই এটাকে আমরা রিসিপ্ট সাইডে ওপেনিং ব্যালেন্স হিসেবে দেখাই। 80 টাকা, ডেট কবে? 1 তারিখ। কি বলে দেখাবো? টু ব্যালেন্স বিডি বলে দেখাবো। টোটাল পেমেন্টের কলামে 1 তারিখের জন্য কোনো এফেক্টই এলো না, কারণ এটা পেমেন্ট হয়নি, শুধুমাত্র রিসিপ্ট ওপেনিংয়ে পড়েছিল। এরপরে বলছে রিসিভড ক্যাশ টু মেক আপ টু ইমপ্রেসড। দেখো আমার দরকার ওপেনিংয়ে 500 টাকা পড়ে থাকার, কারণ ইমপ্রেসড অ্যামাউন্ট 500 টাকা বলেছিল, কিন্তু আমার কাছে অনলি পড়ে রয়েছে 80 টাকা। তাহলে ডিফারেন্স টাকা কত? ডিফারেন্স টাকা হচ্ছে 420 টাকা, অর্থাৎ 420 টাকা আমাকে আরও অ্যাড করতে হবে, তবে আবার ইমপ্রেসড অ্যামাউন্ট 500 টাকা কনভার্ট হবে। তাহলে আমরা কি করবো এখন? ওপেনিংয়ে রয়েছে 80 টাকা, 420 টাকা আমরা আরও ক্যাশবুক থেকে আনবো, অর্থাৎ রিসিপ্ট কলামে দেখাবো। 1 তারিখেই আবার আমরা করবো 420 টাকা আনবো, তাহলে টোটাল দেখো আমার 80 টাকা, 420 টাকা, 500 টাকা চলে এলো, আর ইমপ্রেসড অ্যামাউন্ট আমার 500 টাকাই বলেছিল। তাহলে টু ক্যাশবুক, অর্থাৎ ক্যাশবুক থেকে আমার টাকাটা এলো, এটাও পেমেন্টের কলামে কিচ্ছু হবে না। এরপর কি বলছে, 3 তারিখে বলছে আমি পেপার অ্যান্ড ইঙ্ক কিনেছি, কত টাকা দিয়ে? মাত্র 25 টাকা দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার পেমেন্ট খরচা, অর্থাৎ ওপেনিং আমার 500 টাকা হাতে এলো, এবং সেখান থেকে আমার সারা মাস সারা সপ্তাহে এবার আমরা খরচাগুলো করতে থাকবো। তাহলে প্রথম খরচা হচ্ছে পেপার অ্যান্ড ইঙ্ক খরচা 25 টাকা 3 তারিখ। 3 তারিখে যখনই খরচা হচ্ছে তাহলে পেটি ক্যাশ বুকের ক্যাশ কমে যাচ্ছে, আর সেটা তার মানে পেমেন্ট, অর্থাৎ ক্রেডিট হচ্ছে, তাই এটাকে বাই দিয়ে লিখবো, বাই পেপার অ্যান্ড ইঙ্ক। পেপার অ্যান্ড ইঙ্কের জন্য আমার 25 টাকা খরচা হলো। এটার জন্য রিসিভ কলামে কোনো অ্যামাউন্ট আসবে না, কারণ এটা তো রিসিভ নয়, এটা পেমেন্ট, তাই পেমেন্ট সাইডে এলো, টোটাল পেমেন্টের কলামে 25 টাকা লিখলাম। এরকমভাবে প্রত্যেকটা খরচা আমরা এবার লিখে ফেলি। দ্বিতীয় বলছে 3 তারিখে ক্লিনিং অফিস রুম 30 টাকা খরচা হয়েছে, বাই অফিস এক্সপেন্সেস। অফিসে ক্লিন করার জন্য খরচা হয়েছে, তাই অফিস এক্সপেন্সেস 30 রুপিস। তারপরে কত টাকা খরচা? 5 তারিখে ট্রাভেলিং এর জন্য খরচা লেগেছে 36 রুপিস। তাহলে 5 তারিখ বাই ট্রাভেলিং এক্সপেন্সেস, ট্রাভেলিং কত? 36। এরপর কি বলছে, 5 তারিখেই পেন অ্যান্ড পেপার 28 টাকা লেগেছে, বাই পেন অ্যান্ড পেপার 28 টাকা আবার খরচা হলো। তারপর 6 তারিখে পোস্টেজ অ্যান্ড স্ট্যাম্প বলে 25 টাকা খরচা হয়েছে, বাই পোস্টেজ বলে 25 টাকা। তারপর কনভেন্স, এটাও গাড়ি ভাড়া লেগেছে 35 টাকা 6 তারিখেই।
বাই ট্রাভেলিং এক্সপেন্সেস। কনভেন্স মানে গাড়ি ভাড়া, তাই ট্রাভেলিং এক্সপেন্সেস বলেই আসবে। কত টাকা? 35। তারপরে কি বলছে? 7 তারিখ। 7 তারিখে বলছে অফিস এক্সপেন্সেস 60 রুপিস বাই অফিস এক্সপেন্সেস 60। তারপর আবার কি বলছে? টেলিগ্রাম 45 বাই সেম ডেট কত? 45 রুপিস। এরপর কি বলছে? স্টেশনারি 27 বাই স্টেশনারি 27। এরপর বলছে পেড টু সুচিত্রা। সুচিত্রাকে আমরা পেমেন্ট করেছি 132 রুপিস। তাহলে সুচিত্রাকে পেমেন্ট করলাম 7 তারিখেই, তাহলে বাই সুচিত্রা 132 রুপিস। তাহলে দেখো ওপেনিংয়ে আমার যত টাকা ছিল সেটা রিসিভের কলামে লিখলাম, যত টাকা ইমপ্রেসড মানি শর্টফল ছিল আমরা আনলাম, টোটাল আমার কাছে ওপেনিংয়ে রিসিভের কলামে 500 টাকা হলো। সেই 500 টাকা থেকে সমস্ত খরচাগুলো আমরা করছি, সমস্ত খরচাগুলো আমার পোস্টিং হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা পেটি ক্যাশবুকের ব্যালেন্স বার করব যে কত টাকা পড়ে আছে। রিসিপ্টের কলামে টোটাল, পেমেন্টের কলামে টোটাল। এবার ব্যালেন্স কিভাবে বেরোবে? যে সাইডটা বড় সেই সাইডটা টোটাল করে দুই সাইডে লিখব। অবভিয়াসলি আমার রিসিপ্টের কলামটা বড় হবে, রিসিপ্টের কলামে 500 দুই পাশে লিখে দিলাম। এবার আমরা কি করব? এই 500 থেকে যত পেমেন্ট করেছি সেই খরচাগুলো বাদ দেবো, আর সপ্তাহের শেষে পেটি ক্যাশে কত টাকা পড়ে রয়েছে সেই ব্যালেন্সটাকে বার করবো। ওগুলোকে বিয়োগ করে আমরা দেখলাম যে 7 তারিখে আমার হাতে এখনো পেটি ক্যাশ পড়ে রয়েছে বাই ব্যালেন্স সিডি বলে 57 রুপিস আমার হাতে পড়ে রয়েছে। তাহলে এই 57 রুপিসটা হচ্ছে কি আমার ব্যালেন্সিং ফিগার। মাসের শুরুতে 500 টাকা আমার ছিল, সেই 500 টাকা থেকে সারা মাস আমরা খরচা করেছি এবং মাসের শেষে আমার হাতে 57 টাকা পড়ে আছে। এই যে 57 টাকাটা বার করলাম, এই পর্যন্ত যদি আমরা রেখে দিই সেটাকে আমরা বলবো সিম্পল পেটি ক্যাশবুক উইদাউট ইমপ্রেসড সিস্টেম। এবার আমরা এই অঙ্কটাকেই অ্যানালিটিক্যালি কনভার্ট করব আর ইমপ্রেসড কিভাবে হয় সেটাকে বানাবো। অ্যানালিটিক্যাল পেটি ক্যাশবুক কাকে বলে? যদি সিম্পল পেটি ক্যাশবুক করার পর আমরা রাইট সাইডে প্রত্যেকটা ডিফারেন্ট খরচার জন্য, ধরো ট্রাভেলিং এক ধরনের খরচা, অফিসের খরচা এক ধরনের, এই প্রত্যেকটা আলাদা আলাদা খরচার নেচারের জন্য আলাদা আলাদা যদি আমি আবার অ্যামাউন্টের কলাম কেটে দিই সেটাকে বলবো অ্যানালিটিক্যাল পেটি ক্যাশবুক। সবার আগে দেখো আমি প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বলে একটা কলাম খুলেছি। এই কলামটার মধ্যে আমরা কি লিখবো? এই কলামটার মধ্যে যত প্রিন্টিং রিলেটেড, পেন কিনেছি, পেপার কিনেছি, এই ধরনের খরচাগুলো এর মধ্যে আবার আমরা লিখে দেবো। তারপরে কি করেছে? অফিস এক্সপেন্সেস। অফিস এক্সপেন্সেসের মধ্যে কি করব? অফিস রিলেটেড যা যা খরচা হয়েছে সেগুলোকে আবার লিখে দেবো। ট্রাভেলিং এক্সপেন্সেসের মধ্যে যত ট্রাভেলিং রিলেটেড খরচা রয়েছে সেগুলোকে আবার লিখে দেবো। পোস্টেজ রিলেটেড যতগুলো খরচা হবে সব এর মধ্যে লিখে দেবো। আর দেখো লাস্টে খুলেছি পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে যত ব্যক্তি সংক্রান্ত খরচ, যেমন আমাদের এই অঙ্কের জন্য লাস্টে ছিল সুচিত্রা অ্যাকাউন্ট, তাই সুচিত্রার একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, তাই লাস্ট যে পার্সোনাল অ্যাকাউন্টটা যাবে তার মধ্যে সুচিত্রার অ্যামাউন্টটাকে আবার লিখে দেবো। কি করব তাহলে? আমাদেরকে জাস্ট এতগুলো যে খরচা রয়েছে এই খরচাগুলোকে শুধুমাত্র যার যার নিজের ঘর সেই ঘরের মধ্যে বসিয়ে দিতে হবে। দেখি, প্রথম খরচা হচ্ছে পেপার অ্যান্ড ইঙ্ক 25 টাকা। পেপার অ্যান্ড ইঙ্কে 25 টাকা খরচা হয়েছে। পেপার অ্যান্ড ইঙ্কটা হচ্ছে গিয়ে আমার স্টেশনারি খরচা, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি খরচা, তার ঘরে আমরা আবার 25 টাকা লিখে দেবো। বাকিদের ঘরে কিচ্ছু হবে না এটা। তারপরে কি বলছে? 30 টাকা। এই 30 টাকাটা হচ্ছে গিয়ে অফিস এক্সপেন্সেস, তাই এটা আমার অফিসের কলামে যাবে, বাকিগুলোতে হবে না।
তারপরে কি বলছে 36 রুপিস, এই খরচাটা হচ্ছে ট্রাভেলিং খরচা। ট্রাভেলিং খরচা কোথায় যাবে? ট্রাভেলিং এর মধ্যে 36, বাকিগুলোতে যাবে না। এরপরে কি বলছে? পেন অ্যান্ড পেপার, পেন অ্যান্ড পেপারটা আবার আমার প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি খরচা, তাই আমার এখানে চলে যাবে, বাকিগুলোতে হবে না। তারপরে কি বলছে? পোস্টেজ, পোস্টেজটাও আমার হচ্ছে গিয়ে পোস্টেজ আলাদা করে কলামই খুলেছি, তাহলে 25 এখানে চলে যাবে। তারপরে কি বলছে? ট্রাভেলিং, ট্রাভেলিংটা আমার ট্রাভেলিং এর মধ্যে চলে যাবে 35। তারপরে কি বলছে? 60 অফিস এক্সপেন্সেস। তারপরে 45 টেলিগ্রাম, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম 45। তারপর কি রয়েছে? 27 স্টেশনারি, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 27। আর লাস্ট রয়েছে সুচিত্রা, সুচিত্রা পার্সোনাল অ্যাকাউন্ট, তাই পার্সোনাল কলামে যাবে 132। তাহলে দেখো আমরা কি করলাম? আমরা করলাম এই যতগুলো পেটি ক্যাশ বুকে ডিফারেন্ট ডিফারেন্ট খরচা হয়েছে তার নিজের নিজের আলাদা একটা ঘর কেটে দিয়েছি। এই যে সিস্টেম, এটাকে বলে অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক। অর্থাৎ সিম্পল পেটি ক্যাশ বুকের পাশে যদি আমরা আলাদা আলাদা নেচার জন্য আলাদা আলাদা অ্যামাউন্টের কলাম কাটি এবং সেই অ্যামাউন্টগুলোকে আবার যদি ওখানে পোস্টিং করে দেখাই, সেটাকে আমরা বলি অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক। এবং এদেরও আমরা টোটাল করে দেবো। প্রথমটাতে 80 টাকা, তারপরে 90 রুপিস, তারপরে 71, তারপরে 45, আর লাস্ট 132। আমার হয়ে গেল অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক কমপ্লিট। এইবার এই অঙ্কটাকে আমাদের ইমপ্রেসড বানাতে হবে, অর্থাৎ ওপেনিং এ ছিল 500, ক্লোজিং এও 500ই রাখতে হবে। দেখো আমার এই অঙ্কের জন্য এখনো 57 পড়ে আছে, অর্থাৎ এই অঙ্কটা এখনো সিম্পল অ্যানালিটিক্যালে কনভার্ট হলো। অর্থাৎ প্রথমে আমরা করেছিলাম সিম্পল পেটি ক্যাশ বুক, সিম্পল পেটি ক্যাশ বুকটাকে অ্যানালিটিক্যাল করলাম, অর্থাৎ অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক করলাম। এরপরে আমাদের করতে হবে ইমপ্রেসড সিস্টেম হলে কেমন ভাবে অঙ্ক করতে হয়। আমার কাছে থাকার কথা 500 রুপিস, কারণ ইমপ্রেসড বলেছিল এই অঙ্কে 500 রুপিস, কিন্তু আমার কাছে রয়েছে মাত্র 57 রুপিস। তাহলে আমার কাছে কম পড়ছে 443 রুপিস। 443 রুপিসকে আমার সপ্তাহের শেষে আবার আনতে হবে ক্যাশবুক থেকে। এই সপ্তাহটা আমার এখানেই ক্লোজ হয়ে গেছে, রাইট? এবার আমাকে কি করতে হবে? এই 57 টাকা পরের সপ্তাহ শুরুতে আগে পোস্টিং করতে হবে, অর্থাৎ শুরুতে পরের সপ্তাহ শুরুতে কত টাকা পড়ে রয়েছে। তাহলে 2, এটা যাবে 8 তারিখ। 8 তারিখে ওপেনিং এ পোস্টিং করছে 2, ব্যালেন্স বিডি বলে, অর্থাৎ এই 57 টাকাটাই ওপেনিং এ পাঠাচ্ছি। 57 টাকাটা আমার ক্লোজিং এর মধ্যে পড়ে রয়েছে, 57 টাকাটা ওপেনিং এ পাঠালাম 57 রুপিস। দেখো ওপেনিং এ প্রত্যেক সপ্তাহের শুরুতে 500 টাকা থাকা উচিত, কিন্তু আমার কাছে রয়েছে মাত্র 57 রুপিস। 443 রুপিস আমার কাছে কম রয়েছে, তাই এই টাকাটা আমাকে আবার ক্যাশিয়ারের কাছ থেকে আনতে হবে। তাহলে 2, 8 তারিখেই ক্যাশ বুক বলে 443 রুপিস চলে এলো। তাহলে এবার দেখো ওপেনিং এ আমার কত টাকা পড়ে থাকলো? 443 আর 57, 500 হয়ে গেল। দেখো ওপেনিং এ শুরুতে 500 ছিল, পরের সপ্তাহের শুরুতে আবার 500 হয়ে গেল। এই যে সিস্টেম, এটাকে বলে ইমপ্রেসড সিস্টেম, অর্থাৎ প্রত্যেক সপ্তাহের শুরুতে সেম অ্যামাউন্ট থাকবেই থাকবে, যদি কম পড়ে আমরা ক্যাশিয়ারের কাছ থেকে আবার টাকা নিয়ে চলে আসছি। তাহলে আমরা র্যাপিড রিভিশনের এই ক্লাসে অ্যাকাউন্টসের ক্যাশবুক চ্যাপ্টারটা পুরোটাই কভার করলাম। আমরা শিখলাম সিঙ্গেল কলাম ক্যাশবুক, আমরা শিখলাম ডবল কলাম ক্যাশবুক উইথ ব্যাংক অ্যান্ড ক্যাশ কলাম, তারপরে আমরা শিখলাম সিম্পল পেটি ক্যাশবুক, তারপরে আমরা শিখলাম অ্যানালিটিক্যাল পেটি ক্যাশবুক, তারপরে আমরা শিখলাম ইমপ্রেসড সিস্টেম। আমার পুরো ক্যাশবুকটা কমপ্লিট হয়ে গেল। আর এই ক্যাশবুক থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসবেই আসবে। এই ক্যাশবুক চ্যাপ্টারটি অ্যাকাউন্টসে খুবই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা পুরো ক্লাসটা নোট ডাউন করো, সামসগুলোকে প্র্যাকটিস করো। তারপরেও যদি তোমার কোনো ডাউটস থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, তোমরা জয়েন করো। সেখান থেকে তোমরা পিডিএফ গুলো পেয়ে যেতে পারবে, তোমরা সাজেস্টিভ কোশ্চেন গুলো পেয়ে যেতে পারবে। আর তোমার বাড়িতে অঙ্ক করার সময় যদি কোনো ডাউটস থাকে কোনো অঙ্কে, সেই অঙ্কের ছবিটা তুলে গ্রুপের মধ্যে পাঠাতে পারো, আমি সেই অঙ্কগুলোকে চেক করে দেবো। এবং কোনো ডাউটস থাকলে তোমরা অডিও রেকর্ড করে গ্রুপের মধ্যে পাঠাতে পারো, আমি তোমাদের সবাইকে অ্যান্সার দেবো। সো সবাই বাড়িতে রিভিশনস করো, আর ক্লাসগুলি তোমাদের বন্ধুদেরকেও পাঠিয়ে দাও যাতে তারাও রিভিশনস করতে পারে। অল দ্য বেস্ট।